এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ছেড়ে দাও ওকে, মেরো না, ছেড়ে দাও। কি করছো তোমরা? মেয়েটাকে আগুনে পুড়িও না, মরে যাবে মেয়েটা। ছাড়ো প্লিজ, ছেড়ে দাও ওকে। ভাইয়া কোথায় তুমি? মেয়েটাকে বাঁচিয়ে নাও, মরে যাচ্ছে মেয়েটা। প্লিজ ওকে ছাড়ো তোমরা। মাঝরাতে প্রাণপ্রিয় ছোট বোনের কক্ষ থেকে চিৎকারের আওয়াজ নিজের রুম থেকে ছুটে আসলো ফায়ান। যদিও আজকে প্রথম নয়, তবুও তাকে বেশ বিচলিত লাগছে। হন্তদন্ত পায়ে ছুটে বোনের কাছে চলে গেল সে। বোনের ঘামার্ত মাথাটা নিজের প্রশস্ত বুকটার সাথে জড়িয়ে নিল ফায়ান। ধীরে ধীরে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, উদ্দেশ্য যদি বোনটা একটু শান্ত হয়। হলেও তো তাই। ফারা কিছু সময়ের মাঝে নিজেকে ধাতস্থ করে নিল, তবে এখনো জোরে জোরেই শ্বাস নিচ্ছে মেয়েটা। বোন, এবার ঘুমিয়ে পড়ো। সকালে তোকে ভার্সিটিতে নিয়ে যাব ভর্তির জন্য, ভুলে গিয়েছিস? দ্রুত না ঘুমালে সকালে উঠতে পারবি না। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। ফারা বড় ভাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ফায়ান আরেকবার বলতেই সে বাধ্য মেয়ের মতো শির পড়ল। ফায়ান হেসে বলল, এই তো আমার লক্ষ্মী বাচ্চা। বলেই বোনের মাথায় একটা চুমু এঁকে দিল ফারহা। চোখ বন্ধ করতে এক ফোঁটা পানি চোখের কার্নিশ বেয়ে ঝরে পড়ল। ফায়ান তা দেখে দীর্ঘশ্বাস ফেলল। এছাড়া তার কিছুই করার নেই। বোন ঘুমাতেই কম্বলটা গলা অবধি জড়িয়ে দিয়ে লম্বা লম্বা কদম ফেলে বাইরে এসে দরজাটা চাপিয়ে দিয়ে সামনে তাকালো ফায়ান। সামনে তার পরিবার বর্গ উপস্থিত। এটা নিত্যদিনের রুটে বলা চলে। তার মা সোনালী মুখে আঁচল চেপে কাঁদছে, আর তার বড় আম্মু অর্থাৎ বড় চাচার স্ত্রী মাকে থামানোর ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। ফায়ান দ্রুত পদে নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দিল। একটা মাত্র বোন, তার ভীষণ আদুরে ছোট ভাই তো কবেই দেশ ছেড়েছে। তারপরও সোনালি তার দুই ছেলে মেয়েকে আঁকড়ে ধরেই বেঁচে আছে। বলা চলে এখন তো তার মেয়েটাও অসুস্থ। কফি মেকার থেকে এক কাপ কফি ঢেলে ব্যালকনিতে চলে গেল ফায়ান। এক হাতে কফির মগ ধরে আছে, অপর হাতটা কালো রঙের ট্রাউজারে স্থান পাচ্ছে। সকল ভাই বোনদের মাঝে সে ফারহাকে প্রচন্ড ভালোবাসে। ফারহার জন্য সবকিছু করতে প্রস্তুত সে। বাইরে শত কর্মঠ এবং রকচটা একজন মানুষ হলেও পরিবারের কাছে সে শিশুসুলভ আচরণ করে, যেন পাখি তার নীড়ে ফিরেছে। বিশেষ করে বোনের কাছে বোনের সব আবদার পূরণ করতে তৎপর ফায়ান। তার সেই আদুরে বোন আজ প্রাণঘাতী অসুখে জর্জরিত। একটা অ্যাক্সিডেন্টে সে ট্রমায় চলে গেছে। দেশ বিদেশে বহু সাইকোলজিস্ট ডাক্তারদের দেখিয়েছে সে, কিন্তু সকলেরই এক কথা, এই ট্রমাটা ভীষণভাবে গভীরভাবে তার মনে দাগ কেটে গেছে। একদিন, এক মাস, এক বছর মানে কোনো নিশ্চয়তা নেই যে কবে ফারহা ভালো হবে। কবে থেকে বোনের মুখের হাসি দেখে না ফায়ান। তার বোন আগের মতো খিলখিল করে পুরো বাড়ি খানবিলা মাথায় তোলে না। ভাবতেই বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হলো। সেই সাথে পাল্লা দিয়ে বাম পকেটের ফোনটাও বেজেও যাচ্ছে। বাজতে বাজতেই কলটা কেটে যেতে কল ব্যাক করলো ফায়ান। অপর পাশে লোকটা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ভাই, রায়হান শেখের লোকেরা আমাদের ছেলেপেলেদের উপর হামলা করেছে। ফায়ান শান্ত কণ্ঠে বলল। ধরতে পেরেছো? ওপাশে লোকটা এবার যেন গর্বের হাসি হাসল। জি ভাই, ধরে বেঁধে রেখেছি, খুব হয়রানি করিয়েছে। এবার আপনি যদি বলতেন এদের তোষামত কিভাবে করব। এবারেও শান্ত কণ্ঠে উত্তর দিল ফায়ান। মাংস রান্না করার সময় পেঁয়াজ কিভাবে কাটে জানো তো নাদিম? নাদিম উৎসাহের সহিত বলা। জি ভাই, আপনি তো জানেনই আমি নিজের রান্না নিজে করি। ঠিক সেইভাবেই তাদের কুচি কুচি করে কেটে শেখ ভিলাই পাঠানোর ব্যবস্থা করো। শান্ত কণ্ঠে কথাটা বলে খট করে কল কেটে দিল ফায়ান। রাজনীতিতে এইসব বা হাতের কাজ। ঝটপট ঘুমানোর প্রস্তুতি নিল সে। সকালে যে বোনের ভার্সিটি যেতে হবে, এক ঝলক সময়টাও দেখে নিল। 2:30 বাজে।
তপ্ত শ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নিল ফায়া। এদিকে নাদিম শান্ত হতে পারছে না, এখনো তার হাতে থেমে থেমে কেঁপে উঠছে। এইমাত্র ভাই কি বললেন? সে নিরুপায়। তার কাজগুলোই যে এমন, তাড়াতাড়ি কাজ সারতে হবে। কাজের বেলায় ভাই হেরফের পছন্দ করেন না। ফুসফুস করে শ্বাস ছাড়ল নাদিম। আজকে বাড়ি গিয়ে রান্নার মন মানসিকতা নেই, অজ্ঞতা। আজও না খেয়ে থাকতে হবে। সকাল সকাল ফারাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল ফায়ান। বারবার করে বলে দিয়েছে যেন একেবারে রেডি হয়ে নিচে নেমে সে। ফারহাও বড় ভাইয়ের বাধ্যগত বোন, ঘাড় নাড়িয়ে সায় জানালো সে। ফায়ান সেদিকে তাকে দীর্ঘশ্বাস পেল। তার বোন কবে হাসবে আবার। এরপর নিজেও পশ্চিমে ঢুকে গেল। পুরাম সৌহার্দ্য ফায়ান খান পেশায় একজন রাজনীতিবিদ। বর্তমানে এমপি পদে আছেন তিনি। 29 বছর বয়সী এই তরুণ যুবক যেভাবে সত্যনিষ্ঠা ভাবে কর্ম করার মাধ্যমে উপর মহলের মন জয় করে নিয়েছে, ঠিক সেরকম ভাবে তার রূপ ও গুণের দ্বারা বহু রমণীর ডার্ক সার্কেলের কারণও হয়ে দাঁড়িয়েছে। সে তার 2 ভাই বোনকে নিয়ে ভালোই ছিল। মাঝখানে তার ভাই সাহিত্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। এর অবশ্য কারণ আছে। পড়াশোনা শেষ সেখানেই নিজের বাবার ব্যবসায় হাত দিবে বলেছে সাহিত্য। বাকি রইল তার ছোট বোন ফারহা। সে তাকে চোখে হারায়। ফারহা নিজেও বড় ভাই বলতে অজ্ঞান। ভার্সিটির গেটের সামনে পরপর 3টে কালো গাড়ি এসে থামলো, যার ফলে চারপাশের কিছু সময়ের জন্য ধুলোয় ক্রাশ করে নিল। গাড়িগুলো একদম চকচকে, যেন মাত্রই কিনে আনা হয়েছে। সামনের এবং পিছনের গাড়ি থেকে কয়েকজন বন্দুকধারী লোক নেমে এসে মাঝখানের গাড়িটার দরজা খুলে দিল। সেখান থেকেই ফায়ান ফুল অ্যাটিটিউডের সাথে নেমে এলো। পরনের সাদা পাঞ্জাবিটা যেন ফর্সা শরীরে একদম লেগে আছে, বেশ বানিয়েছে তাকে। ফায়ান নামার পরই বোনকেও নামিয়ে নিল। আশেপাশে ছেলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়বে যেন, তবে গার্ডদের জন্য কাছে পিঠেও আসতে পারছে না। চারপাশে চাপা গুঞ্জনে ভরে গেছে। হবেই বা না কেন? এমপি সাহেব যে ভার্সিটির প্রাঙ্গণে, এর কারণ কি হতে পারে? ফাইল সবকিছু তুচ্ছ করে ফারহার হাত ধরে সামনে এগোতে লাগলো। তবু কয়েকটা মন্তব্য তার কানে এসে বাড়ি খেল। সাথে সাথে তার গাল দুটো গরম হয়ে গেল। স্বভাব যতই রকচটা হোক, এসবে সে ভীষণ লাজুক। সাথে পাল্লা দিয়ে রাগে কপালের রক দুটো ফুলে উঠেছে। কি সৌহার্দ্য ফায়ান খান একদম চকলেট বয়। ইচ্ছে করছে খেয়ে ফেলতে। সাদা পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। গলার নিচে তিলটা দেখেছিস? আমরা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ফায়ান নিঃশ্বাস আটকে এক প্রকার পালিয়ে এলো সেখান থেকে। যত সব লাফাঙ্গা মহিলা নাদিম পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তাদের। অবশেষে ফারহাকে ক্লাস রুমে যেতে বলে সে প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে গেল। পরে বোনের সাথে এসে দেখা করবে সে। আপাতত ফারহা যেন ক্লাসে গিয়ে বসে থাকে। ক্লাসরুমে গিয়ে একটা সিটে চুপচাপ বসে আছে ফারহা, যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত। কেউ বা ফোন গুতাচ্ছে। তখনই কেউ তার পাশ থেকে বলল, হাই, আমি আরিমা। তোমার নাম কি? ফারহা সেদিকে তাকে টাস্কি খেল। যেখানে সব মেয়েরা প্রায় খোলামেলা পোশাকে এসেছে, শার্ট প্যান্ট টপস আরো অনেক ভাবে এসেছে, সেখানে এই মেয়ে স্কার্ফ পরে মাস্কের মাধ্যমে তার শ্যামলা মুখশ্রীটাকে ঢেকে রেখেছে। শুধু চোখ আর কপালের কিছু অংশ দেখা যাচ্ছে। তবুও বোঝা যাচ্ছে মেয়েটার চোখ দুটোতে দারুণ মায়া। কোনো পুরুষকে ঘায়ল করার জন্য তার মায়াবী চোখ দুটোই যথেষ্ট। পরক্ষণই ভাবলো ভাইকে বলবে, সেও এই মেয়ের মতো করে আসবে। কিন্তু যদি গরম লাগে? কি হলো, কথা বলো। ফারহা কিছুক্ষণ চুপ থেকে উত্তর কাটল, কি বলবো? তোমার নাম বলো। ফারহা। আমার নামের মতোই সুন্দর তোমার নাম। তুমি কেন বলছি তুই করে বলবো, ঠিক আছে? বা ফারহা ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে আবার চুপ হয়ে যায়। আরিমা বুঝেছে মেয়েটা স্বল্পভাষী, কিন্তু তার যে মেয়েটাকে ভালো লেগেছে, এরকম কম কথা বলা মোটেও আরিমার পছন্দ না। তার বন্ধুকে মন খারাপ করে বসে থাকতে দিলেও চলে না। ব্যাগ থেকে তার হেয়ার ব্যান্ড বের করলো আরিমা। ব্যান্ডটা দেখলে যে কারো হাসি আসবে। ব্যান্ডের মাথায় দুটো সিং এর মতন। আরিমা এটা নিজে হাতে বানিয়েছে, বানানোর কারণও আছে বইকে। ব্যান্ডটা
হাতে নিয়ে এইদিক সেদিক তাকালো আরিমা। অতঃপর সামনে দৃষ্টি দিল। সেখানে একটা সাদা রঙের পোলো শার্ট পরিধানকৃত ছেলে ফোন স্ক্রল করছে। মনে হচ্ছে ফোনের ভেতরে ঢুকে যাবে। বিরক্তিতে শ্বাস ফেললো আরিমা। পরক্ষণে কুটিল হেসে ব্যান্ডটা নিয়ে ছেলেটার মাথায় পরিয়ে দিল। আর চমৎকার, দারুণ লাগছে। মনে হচ্ছে ছেলেটাকে বলি, আয় বাবা কাছে আয়, তোর মাথায় একটা চুমু খাই। এত মানিয়েছে না। আরিমার খোঁচায় তার দিকে তাকালো ফারহা। আরিমা মুখ চেপে তাকে কিছু ইঙ্গিত করছে। প্রথমে বুঝতে না পারলো, চট করে তার সামনে তাকায় সে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় ফারিহা হো হো করে হাসতে লাগলো। তার সাথে পাল্লা দিয়ে আরিমাও হাসছে। হাসতে হাসতে একজন অপরজনের গায়ে ঝলে পড়ছে। বাকি ছাত্রছাত্রী তাদের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। হয়তো ভাবছে এই দুই মেয়ের হলো কি। আরিমার হাতের ইশারায় সবাই সামনের দিকে তাকাতে পুরো ক্লাসে এবার হাসির রোল পড়ে গেল। কিন্তু যাকে নিয়ে এত কিছু, সেই সাদা শার্ট পরিধানকৃত ছেলেটার কোনো হোশ নেই। সে এক মনে একবার সামনে তাকাচ্ছে তো একবার পেছনে ডানে বামে। পাশের ছেলেটা ইশারা করলো যেন সে তার মাথায় দেখে হেয়ার ব্যান্ড জাতীয় কিছু। হাত দিয়ে দেখতে রাগে লাল নীল হতে লাগলো। ছেলেটা তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। দারুণ অপমানে বোধ করলো ছেলেটা। সে পেছনে তাকিয়ে একবার দেখে ভাবলো এই মেয়েরাই এরকম করেছে। ছেলেটা যেন খেকিয়ে উঠল। এই মেয়ে, তোমার সাহস তো কম না। আমাকে জোকার বানিয়েছো সবার সামনে, আবার দাঁত বের করে সাতচন্নিদের মতো হি করে হাসছো। লজ্জা করে না? আরিমা কিছুটা এগিয়ে গেল ছেলেটার দিকে। এতে সেটা বিব্রত ভঙ্গিতে মাথা কিছুটা পিছিয়ে নেয়, চোখ দুটো পিটপিট করে। আরিমা ঢঙ্গি স্টাইলে বলল, কেন কেন? তোমাকে জোকার বানিয়েছি কিভাবে? তোমার মাধ্যমে আমি একটু সবাইকে হাসালাম। মানুষকে হাসাতে আমার বেশ লাগে। দাও আমার ব্যান্ড, দাও আমার ব্যান্ড দাও। বলি ছো মেরে ছেলেটার হাত থেকে ব্যান্ডটা নিয়ে নিল আরিমা। পরক্ষণে আবারও খিলখিল করে হাসতে লাগলো। ফারার সাথে টুপটাপ বাড়ি খাচ্ছে। ফারহা পারছে না যেন বেঞ্চ থেকেই পড়ে যায়। আচ্ছা ছেলে শোনো, তোমাকেও ভালো লেগেছে আমার। নাম কি তোমার? ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, অতঃপর রোবোটিক ভাবে বলল, আপনি হাওলাদার। আরিমা এক হাত দিয়ে ফারহার এক হাত পেঁচিয়ে বলল, আমার নাম আরিমা, আর এ হলো ফারহা। আমরা আজকে থেকে ফ্রেন্ড, ঠিক আছে? ছেলেটা এখনো ধ্যান ধরে আছে। হঠাৎ মাথায় কারো চারি পড়তে সেদিকে তাকালো। আফরেদ। শালা, আমাদের জন্য না দাঁড়িয়েই চলে এসেছিস? তো আগে আগে এসে কোন মাইয়া পটাইতে পেরেছিস দেখি তো। পাশ থেকে আরেকজন বলল, লাগা লাগা শালারে লাগা। আফরিদ বোকা বোকা হাসি দিয়ে বলল, দোস্ত, তোরা রাখছিস কেন? দেখ, এদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। ওর নাম ফারহা আর এ আরিমা। একটা মেয়ে বলল, আমরাও আজকে থেকে তোমাদের ফ্রেন্ড। আমার নাম সিমরান আর ও হলো বেলা। আর ওই দুটো ছেলে দেখছো না, এদের নাম মনির আর শুভ। আরিমা এক ঝলক সবার দিকে তাকিয়ে গুনে নিল, তারপর সম্মস্বরে আওড়াল, পুরাই ভেড়ার দল। এরা 7 ভেড়ার ছানা মাঠে চলে এলো প্রথম দিন, তাই ক্লাস হয়নি। এমনি কেটে গেল। এখন যে যার বাড়ির পথে যাবে। যদিও এতক্ষণে জেনে গেছে ওরা সবার বাড়ি একদিকেই। একসাথে গল্প করতে করতে যাবে তারা। তখনই গুটি কয়েক ছেলে মেয়ে সামনে এসে দাঁড়ালো তাদের। তারা বুঝতে পারলো এরা নিজেরাও তথাকথিত জার্গের শিকার হবে। ফারহা গিয়ে আরিমার পেছনে লুকালো। এদের মোটেও ভয় লাগছে না, কিন্তু তার বড় ভাই যদি জানতে পারে কেউ তার সাথে ঝামেলা করেছে, তাহলে এদের কেটে কুচি কুচি করবে, মাটিতে পুঁতে রাখবে, সময় দিবে না, নদীতে ভাসিয়ে দিবে। সে চিনে তার বড় ভাইকে। এই বাচ্চারা, তোমরা কি বাড়িতে চলে যাচ্ছ? ছেলেটার এহেন কথা আরিমা দাঁত কেলিয়ে বলল, না ভাইয়া, আমরা এতিমখানায় যাচ্ছি। আসলে বাড়িঘর নেই তো। কিন্তু ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তোমরা এতিমখানার বাসিন্দা। ইয়ার কি করো? ইয়ার কি করবো কেন? আপনি আমাদের নাতি লাগেন নাকি বেয়াই? বাকিরা হেসে কুটি কুটি। এবার ছেলেটাও কিছু বিব্রত বোধ করলো। পাশ থেকে আরেকটা ছেলে বলল, এই মেয়ে দেখো। কি দেখাবেন? দেখান। বেলার এহেন কথায় সবাই আরেক দফা হাসল। ফারহা খোঁচা দিয়ে আরিমাকে কিছু বলল। আরিমা এদিক সেদিক তাকিয়ে একটা মেয়েকে দেখে নিল। যেভাবে মেকআপ করেছে, ইচ্ছে করছে পেট ফেটে হাসে। ফারহা নিজেও মিটি মিটি হাসছে। চোখ
আল্লাহ আপি, তোমার দিকে তো খেয়ালই করি নাই। এত কিউট কেন তুমি আপু? তোমার স্কিন এত গ্লো কেন? কি ক্রিম ইউজ করো? নামটা বলবা প্লিজ? আমিও তোমার মতো হতে চাই। দুটো পিটপিট করে বলল আরিমা। এতেই যেন কাজ হলো, মেয়েটা খুশিতে গদগদ হয়ে গেল। যা দেখে সাত ফেরার ছানারা মানে মনে মনে প্রচুর হাসছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। একে টোপ হিসেবে ব্যবহার করে এখান থেকে বের হতে হবে। আসলে অনেকগুলো ক্রিম উইস করছি তো, কালকে সময় নিয়ে সবগুলো লিস্ট তোমাকে এনে দিব। সাত ফেরার ছানা একে অপরের দিকে তাকাচ্ছে। ক্রিমের লিস্ট? মনির গলা খাকিরে দিয়ে বলল। আমি আপনাকে আপু ডাকতে পারবো না। শুভ খোঁচা দিয়ে বলল। শালা আপু তো ডেকেই ফেলছোস। ও হ্যাঁ, মিস্টেক। কোনো আপু ডাকবা না আমাকে। আমি আপনাকে দেখে ক্রাশ খাইছি। এত কিউট মেয়ে ভার্সিটিতে আছে। আপনার অবস্থান তো পরিলোকে হওয়া উচিত। আপনি পরিদের রানী আর আমি রাজা। মনির একটু থেমে আবার বলল। আমার না সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার বড্ড ইচ্ছা। আপনি যদি একটা সুযোগ দিতেন। মেয়েটা লাজুক হেসে বলল। ভেবে জানাবো। আপু আজকে কি আমরা আসতে পারি? আসলে বাড়িতে ছানা পানা আছে তো। অরিমার কথায় সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। আচ্ছা, তার আগে তোমাদের নাম তো বলে যাও। আমার নাম বিলকিস আর এর নাম রহিমা। বেলা আর সিমরানকে উদ্দেশ্য করে বলল। এদের নাম জুলেখা ও রত্না বানু। এই 3 ছেলেদের নাম। থাক থাক, আর বলতে হবে না, তোমরা আসতে পারো। এইদিকে গেটের বাইরে এসে এতক্ষণে চাপা নো হাসি একে একে উগড়ে দিল সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ছে। শেষমেশ কিনা একটা কিরি ফাফার প্রেমে থপাস করে পড়লি মনির। কোথায় গেল তোর অঞ্জনা? আরে পাগল, একটু ঢো মেরে আসলাম। আমাগো বাসার কুত্তাও হ্যার দেখে তাকাইব না। পোশাকের কি শ্রী দেখছোস? বলেই না কুচকালো মনির। সবাই আর এক দফা হাসলো। কিন্তু এই মেয়ে যদি তোকে একসেপ্ট করে নেয়? সিমরান পাশ থেকে বলল। ওর একটা প্রেমিক আমার জন্য টিকেছে, এবারেরটা টিকবে না। এদিকে ফারিয়া চিন্তিত। তার ভাইয়ের কথা ছিল দেখা করবে, কিন্তু এখনো আসলো না। চলে গেছে হয়তো। তার ভীষণ অভিমান হয়েছে বড় ভাইয়ের প্রতি। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। ভেড়ার ছানারা উৎসুক হয়ে সেই দিকেই তাকিয়ে আছে। ড্রাইভার ফারার কাছে এসে বলল। আফা, বড় স্যার বিজি আছে, আপনারে আমার লগে যাইতে কইছে। সবাই সম্মস্বরে বলে উঠল। বিজি? ফারহা বলল। ওটা বিজি হবে। ওই হলো, আহে নাফা। আফরিদ বিড়বিড় করে বলছে। ইংরেজির দফা রফা করে দেবে এই ভদ্রলোক। সবাই আমার সাথে চল, তোদের নামিয়ে দিব। সকলেই সায় জানিয়ে উঠে গেল গাড়িতে। আচ্ছা ফারু, এত দামি গাড়ি কই পাইলি? বড় স্যারটাকে? এভাবে চোখ নাচাচ্ছিস কেন? এটা আমার ভাইয়ার গাড়ি। তোর ভাইয়ার নাম কি? কি করেন তিনি? সৌহার্দ্য ফায়ান খান। বাকিটা বলার আগেই আফরিদ চিৎকার দিয়ে বলে উঠল। সালি, পানি রাক্ষসের মতো খাস, দেখে শুনে গিলতে পারিস না? বলেই রুমাল দিয়ে মুখ মুছতে লাগলো। সবাই একবার আফরিদকে দেখছে, আরেকবার বোতলে হাতে বসা আরিমাকে দেখছে। তাদের আর বুঝতে বাকি নেই এই পানি কোথা থেকে এসেছে। সবাই হাসতে হাসতে লুটোপুরি খাচ্ছে। এদিকে আরিমার হোশ নেই, সে নিজ মনি আওড়াচ্ছে। নেতা সাহেব, আমি এসে গেছি। আপনাকে যেহেতু একবার পেয়ে গেছি, আর ছাড়াছাড়ি নেই। আমি আসছি শীঘ্রই। দেখা না হলে, কথা না হলে আপনি আমার নেতা সাহেব হবেন কিভাবে? বলেই বাঁকা হাসলো আরিমা। বাসায় এসে মাত্র ওয়াশরুমে ঢুকেছে সে, তখনই পরপর ফোনের রিং হতে লাগলো। চোখে মুখে কয়েকটা ঝাপটা পানি মেরে ফোনটা এসে হাতে নিল। ফারু নামে সেভ করা নাম্বার থেকে 10+ মিসড কল ফ্রিকুয়েন্সি উপরে তুলল আরিমা। মেয়েটার কোনো বিপদ হলো না তো? হ্যালো? আরও তোর বাসার পাশে বড় মাঠটা আছে না? আমি আসছি, একটু রেডি থাক, ওখানেই যাব। কিভাবে? কিন্তু কেন? তোকে এত বিচলিত লাগছে কেন? আরও সেখানে মারামারি হচ্ছে, ভাইয়া সেখানে, তুই রেডি থাকিস। বলে খট করে কল কেটে দিল ফারহা। এদিকে আরিমা হা করে কলের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে হুঁশ ফিরল তার। হন্তদন্ত হয়ে যা ছিল তা
পরে আবার ছুটল বাইরে। না না, তার নেতা সাহেব কোনো পাতি নেতা হতেই পারে না যে পাবলিকের হাতে উত্তম মাধ্যম খাবে যদি মাইর খায়। না 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 না, কখনোই না। এরকম হলে কম দামি স্যান্ডেল দিয়ে নিজের মাথা নিজেই ফাটাবে। সুযোগ বুঝে বাকি 5 বেড়ার ছানার ফোনেও একটা মেসেজ সেন্ড করে দিল আরিমা। আত্মা তার দুরু দুরু করছে। শেষে কিনা এমন নেতার উপরে ক্রাশ খাইছি যে পাবলিকের হাতে ধোলাই খায়। ছি 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 আরু। পরক্ষণে নিজের মাথায় গাঁটটা মারল। কি আজব ভাবনা তার। আফরিদ এগিয়ে এসে মনিরের পেছনে একটা লাথি দিল, সাথে অশ্রাব্য গালি। শালা হারামি, সব সময় তুই দেরি করিস, লেট লতিফ কোথাকার। আমি কি করব? অফিসে ঢুকেছিলাম, তোরা যে এতবার কল মেসেজ দিয়েছিস আমি কি দেখেছি নাকি? কি আর তোর অফিস, দুটোই বইরা রাখ। যদি দেরি হইতো দেখতি তোরে কি করতাম। আই তেরে বাচ্চা, থামবি তোরা? সিমরানের কণ্ঠে রাগ ঝরে পড়ল। ইফতিত, কিরে কস কি তুই? সিমরান এগিয়ে পড়ল। আমি কি? তুই ইমরান? ইফরিত। ওই তো ওরা এসে গেছে। বলে দ্রুত পদে ছুটল শুভ। এখন কথা বলার সময় নেই, আমার সাথে আয়। বলেই তাড়া দিল অরিমা। দূর থেকে মাঠ দেখা যাচ্ছে, প্রচুর ভিড়ভাট্টা। তার পাশেই নির্মাণাধীন একটা বিল্ডিং। তারা পা টিপে টিপে বিল্ডিং এ উঠে গেল। এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভিড়ের মাঝে ফায়ানকে দেখেই আরিমার বুকটা হুহু করে উঠল। কি অবস্থা, মানুষের কপাল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে বুকের দিকের পাঞ্জাবিটা ভিজে যাচ্ছে, তবু মানুষের কোনো হিলদোল নেই, যেন কিছুই হয়নি। একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশে লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। পাছে না আবার তাদের নেতা সাহেবের উপর কেউ হামলা করে। আরিমার চোখ গেল একটা মোটা দেখে লোক হাতে মস্ত বড় লাঠি নিয়ে ফায়ানের দিকে এগোচ্ছে। ঠিক তার পেছন থেকে কারো সেদিকে খেয়াল নেই, সবাই ঝামেলা কমাতে ব্যস্ত। 7 ফেরার ছানার দৃশ্যটা দেখছে। ফারহা কিছু বলতে পারছে না, এখান থেকে ডাকলে তার ভাই শুনতেও পারবে না। সে আতঙ্কে আরিমার হাত খামচে ধরল, দৃষ্টি অসহায়। আরিমা সেই দিকে তাকিয়ে নিচে ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল, যেন গভীর কিছু ভাবছে সে। পায়ের নিচে একটা পাথর দেখতে পেল আরিমা। কারো মাথায় লাগলে খুলি বের হতেই যথেষ্ট এটা। পাথরটা তুলে নিল আরিমা। বাকিরা শুধু তার কাণ্ড দেখছে। এক চোখ বন্ধ করে লোকটার মাথা বরাবর টার্গেট করলো। যেই না ফায়ারের মাথায় আঘাত করতে যাবে তখনই ঢিলটা ছুড়লো আরিমা। একদম লোকটার মাথায় লেগেছে। হঠাৎ ফায়ান তার পেছনে কারো চিৎকার শুনে ঘুরে দাঁড়ালো। সাথে সাথে তার মুখ থেকে উচ্চারণ হলো শিট। ফায়ানের উপরের দিকে তাকানোর সাথে সাথে তার সেখান থেকে সরে গেল। আরিমার মুখে তৃপ্তির হাসি। বাকিরা হা করে তাকিয়ে দেখছে। এত নিখুঁত টার্গেট কিভাবে করলো? তারা তো কখনোই পারবে না। কিরে কিভাবে কি করলি তুই? আরিমা একবার শুভর দিকে তাকিয়ে বলল। আরিমা ক্রিকেট খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে। আমরা তো খেলি, তাই বলে এইভাবে তো টার্গেট করা আমাদের জন্য সম্ভব না। ফ্রুকুচকে তার দিকে তাকালো। তৎক্ষণাৎ চুপ হয়ে যায় শুভ। তুই ক্রিকেট পারিস? বেলার কথা বিরক্ত হলো বেশ আরিমা। শালি, ওখানে নেতা সাহেব আহত আর তোরা ক্রিকেট নিয়ে পড়ে আছিস। আসলেই ভেড়া ছানা তোরা। এতটুকুতে ভাইয়ার কিচ্ছু হবে না। বাসায় চল সবাই। ভাইয়া নিশ্চয়ই এখন বাসায় ফিরবে, আমাকে না পেলে আবার কথা শোনাবে। একটা তুলি দিয়ে কপালের রক্ত মুছেছে ফায়ান। তার পাশে নাদিম অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে, ইস, সাথে থেকেও ভাইকে রক্ষা করতে পারলাম না। নাদিম, জি ভাই। তুমি আমাকে ভাই বলে সম্বোধন কেন করো? নাবিল হকচকিয়ে গেল। ভাই আপনি তো 4 ডাকতে নিষেধ করেছিলেন। মিনমিন করে বলল নাদিম। ফায়ান হাসলো। একবার নাদিমের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো তাদের সাধ্য কত যে সৌহার্দ্য ফায়ান খানকে মারতে পারে? নাদিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। মানে বুঝলাম না ভাই। ফায়ান বাঁকা হেসে উত্তর দিল, আমি নিজে থেকে না চাইলে কেউ আমার গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। দ্রুত গাড়ি বের করো, বোনকে মিস করছি। নাদিম হন্তদন্ত হয়ে চলে গেল। সে জানে না ফায়ানের মাথায় আসলে কি চলছে। রায়হান শেখের অবস্থা, সে খুশিতে নৃত্য করার উপক্রম। তার চিরশত্রুকে সে আঘাত করতে পেরেছে। যখন পার্সেল খুলে লাশের অবস্থাটা দেখেছিল তখনই মিনি হার্ট অ্যাটাক করে ফেলেছিল।
রায়হান শেখ। কত বড় স্পর্ধা ফায়ানের। বাবা এত লাফিও না, আমার ব্যাপারটা সুবিধার লাগছে না। নিশ্চয়ই এতে কোনো ফেস রেখেছে ফায়াজ খান। বরাবরের মতো ছেলের কথাকে প্রাধান্য দিলেন না তিনি। নাকমুখ কুচকে সেখান থেকে সরে এলেন। আজ সে সারা রাত ফুর্তি করবে। তার শত্রুকে যে আঘাত করতে পেরেছেন উনি। ছেলে রাজ বাবার দিকে তাকে বলল, এই প্রতিবন্ধী কিভাবে নির্বাচন করে এটাই তো মাথায় ঢুকে না। আয়া দিয়ে সেভ করে নাম্বারে ডায়াল করলো আরিমা। তার মনটা হঠাৎ ছটফট করছে। রিসিপদে ওপাশ থেকে নারী কণ্ঠে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। কি খবর রাখা? সব ঠিক আছে? জি ম্যাম, সব ঠিকঠাক। কি করছে এখন? ঘুমোচ্ছে ম্যাম। দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে, সামলাতে হিমশিম খাই। আরিমা হালকা হেসে বলল। অভ্যাস করে নাও, কাজে দেবে। লাজুক হেসে বলল, জি ম্যাম। আপনি কবে আসবেন? শীঘ্রই, ওর খেয়াল রেখো। বলি খট করে কল কেটে দিল আরিমা। তখনই আবার কল বেজে উঠল। নাম্বারটা দেখে তার মনে কিছুটা ভয় কাজ করছে। কি জবাব দিবে সে লোকটার কাছে? রায়হান শেখ গুটি সাজাচ্ছে কিভাবে ফায়ানের দুর্বল পয়েন্টে আঘাত আনা যায়। তার জন্য মেইন টার্গেট ফায়ান খানের বোন। তাকে যে করেই হোক বাড়ি থেকে কিছুটা দূরত্বে আনা হবে, যেন সাথে ফায়ান না থাকে। কিভাবে কাজটা করবে কিভাবে? হঠাৎ তার মাথায় বুদ্ধির বাতিটা জ্বলে উঠল। বিড়বিড় করে বলল, সৌহার্দ্য ফায়ান খান, নিজের প্রিয় জিনিসটা হারাতে প্রস্তুত থাকো। ভাইকে ছিনিয়ে নিলাম, এবার বোনকে ওপারের টিকিট ধরিয়ে দিব। আজকে ভার্সিটি যাব না। ফারহার এহেন কথায় সবাই একসাথে চিল্লিয়ে উঠল। কেন? আরে ভেড়ার দল, আস্তে আস্তে। কিন্তু কেন যাবি না? ভাইয়ার থেকে অনুমতি নিতে হবে রে। আরিমা বলে উঠল, কিন্তু কেন? কি হয়েছে বলবি তো? দোস্ত, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা মেলা বসেছে, চল না যাই। ফারহার কণ্ঠে জোরে পড়ছে উৎকণ্ঠা। সবাই হই হই করে উঠল। কিন্তু তোর ভাই কি যেতে দেবে তোকে? সেটাই তো। আমি রাজি করাবো, চল। ফারহার চোখ দুটো বড় বড় করে বলল, আর তুই কিভাবে? ভাইয়া তোর কথা শুনবে? বউয়ের কথা না শুনলে পাশের বাসার ভাবির কথা শুনবে? দরজার সামনে দাঁড়িয়ে কালিমা পড়ছে আরিমা। মনে হচ্ছে বাঘের গুহায় ঢুকবে। পেছন থেকে 6 ভেড়ার ছানারা তাড়া দিচ্ছে। একবার তাদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করছে, তো আরেকবার দরজার দিকে অসহায় নেত্র তাকাচ্ছে। সে যতটুকু জানে, নেতা সাহেব প্রচুর রকচটা ধরনের মানুষ। দরজা হালকা করে খুলবে তার আগেই পেছন থেকে একটা ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিল ফারহা। তখনই আরিমা সম্মস্বরে বলে উঠল, मैं चलती हूँ, दुआओं में याद रखना। হঠাৎ রুমে কারো উপস্থিতি পেয়ে বারান্দা থেকে বের হয়ে এলো ফায়ান। আরিমার ঠোক গিলছে। পছন্দের মানুষটা তার থেকে কয়েক হাত দূরেই মাত্র। হার্ট মনে হচ্ছে উচ্চস্বরে বিট হচ্ছে। এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো? ফায়ানের কণ্ঠ গভীর। না মানে আমরা না ঘুরতে যেতে যাচ্ছি। তো যাও, এখানে আমাকে বলার কি আছে? বিরক্তিতে ফায়ানের মুখ কুচকে আছে। না মানে আপনার অনুমতি লাগতো। কেন? আমার অনুমতি কেন? ফারহাও যাবে আমাদের সাথে। মিনমিন করে বলল আরিমা। ফায়ান শান্ত পায়ে আরিমার দিকে এগোচ্ছে। বিস্ময় আরিমার চোখ বড় বড় হয়ে গেল। সে পেছনে সরতে সরতেই নিজ বনে আওড়ালো। এই মেয়েটার চরিত্রের দোষ আছে নাকি? দূর দূর, এসব কি বলছি। আবার নিজের মাথায় নিজেই টোকা দিচ্ছে সে। পেছাতে পেছাতে দেয়ালে পিঠ থেকে গেল আরিমার। এবার সে অসহায় নেত্রে ফায়ানের দিকে তাকালো। যদিও আরিমার মুখ মাস্ক দিয়ে ঢাকা, তবুও তার চোখ দেখে মনের খবর বুঝতে পারছে ফায়ান। তাকে চমকে দিতে আরেকটা কাণ্ড করে বসলো ফায়ান। হাতের উল্টো পিঠ দিয়ে আরিমার গাল ছুঁয়ে দিল। আরিমা কেঁপে উঠলো যেন। বুকের ভিতর কেউ দ্রুত বেগে ড্রাম বাজাচ্ছে যেন। ফায়ানের কাণ্ডে সে বিস্মিত। ফায়ান কয়েকবার পিছিয়ে এলো। কালো ট্রাউজারের পকেটে দুহাত পুরে পড়ল। ঠিক আছে, কিন্তু সাথে আমি কোনো গার্ড দিব না। আমার বোনকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার। যদি তার শরীরে একটা কাটার আঘাতও পড়ে। আরিমা ঠোক গিলে মাথা নাড়লো। সে খেয়াল করে দেখলো ফায়ানের মাথায় এবার ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। তবু অনেক সুন্দর লাগছে, যেন ব্যান্ডেজটা তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ফায়ান ঠোঁট কামড়ে কিছু ভাবলো, তারপর মাথা নাড়াতে নাড়াতে বলল, শোনো মেয়ে,
তোমার হার্টটা বড্ড বেসামাল, যেখানে সেখানে জোরে জোরে বিট হতে শুরু করে। সেটাকে সামলানোর দায়িত্ব তোমার, বুঝেছো? নাও গেট আউট। লাস্টের কথাগুলো এত জোরে বলল আরিমা কেঁপে উঠল। পরক্ষণে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরিমা আর মনে মনে ফায়ানকে বকছে। শালা লুইচা বেটা, ভেবেছিলাম কত ভালো নেতা, সুযোগের সব ব্যবহার, খাম্মা কোথাকার। কিন্তু এই বেটা গার্ডদের বারণ করে দিল কেন? আশ্চর্য, সন্দেহ করছে নাকি? ভাবার বিষয়। এদিকে ফায়ান ভাবছে। ওয়েলকাম ব্যাক আরিমা এহসান পুষ্প। তার মুখে বাঁকা হাসি।